রফতানিতে নগদ সহায়তা না মিললে বিকল্প প্রণোদনা চান ব্যবসায়ীরা। পুঁজিবাজার থেকে বিনিয়োগ সংগ্রহের তাগিদ। ইনসেনটিভ নিতে গিয়ে যে হয়রানি, যে পরিমাণ কাগজ আমাদের দিতে হয়, রপ্তানির 1-1.5 বছর পরে গিয়া টাকাটা পাই। তাদেরকে একটা লিমিট বেঁধে দেওয়া উচিত যে এত হাজার কোটি টাকার উপরে যারা অ্যাসেট আছে সে পাবলিক লিস্টিং এ যেতে হবে। বাণিজ্য কাঠামো ডিজিটালাইজেশনের তাগিদ। ব্যাংকার এবং রাজস্ব কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর আহ্বান অর্থ প্রতিমন্ত্রীর। পেঁয়াজ এবং আলু আমদানির উদ্যোগ নেবে সরকার, জানিয়েছেন বাণিজ্য সচিব। টিসিবির পণ্য তালিকায় পেঁয়াজ এবং চিনি না থাকায় ক্রেতাদের ক্ষোভ। আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবিয়া স্মৃতি। রফতানিতে নগদ সহায়তা না মিললে আগামীতে এর বিকল্প চান ব্যবসায়ীরা। দাবি, নানা কর সুবিধা প্রতি বছর অ্যাডজাস্ট না করে উদ্যোক্তাদের অর্থ আকারে ফেরত দেওয়া উচিত। তাহলে পুঁজি নিয়ে জটিলতা অনেকটাই কমে যাবে। বিকল্প নিয়ে ভাবছে ইপিবিও। তবে গবেষকদের তাগিদ, প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের পুঁজিবাজার থেকে বিনিয়োগ সংগ্রহের অভ্যাস করা উচিত। রপ্তানিতে মেড ইন বাংলাদেশের দাপট বাড়ানোর লক্ষ্য দীর্ঘদিনের। শুধু তৈরি পোশাক না, আইসিটি, চামড়া, পাট, প্লাস্টিক সহ নানা পণ্যের বাণিজ্য বাড়াতে মরিয়া ব্যবসায়ীরা। সরকারের সামনেও লক্ষ্য 2027 সালের মধ্যে বার্ষিক রপ্তানি আয় 11,000 কোটি টাকায় নিয়ে যাওয়া। এর মাঝেই বাংলাদেশের সামনে উন্নয়নশীল দেশ হবার মাইলস্টোন। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO নিয়ম অনুযায়ী স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে রপ্তানি আয়ের ওপর নগদ ভর্তুকি দেওয়া যাবে না। তাই গত অর্থবছর থেকে ব্যবসায়ীদের অভ্যস্ত করার দোহাই দিয়ে একটু একটু করে প্রণোদনা কমাতে শুরু করে সরকার। ফলে সবচেয়ে বড় ধাক্কা খায় পোশাক খাত, চামড়া, প্লাস্টিক, ইলেকট্রনিক্স, এমনকি গার্মেন্টসের জুট, প্রাণী বর্জ্য, আগর আতর শিল্পেও নগদ সহায়তা কমানোর ঘোষণা দেয় সরকার। ইনসেনটিভ নিতে গিয়ে যে হয়রানি, যে পরিমাণ কাগজ আমাদের দিতে হয়, অডিট ফার্মের হয়রানি, স্থানীয় রাজস্ব অধিদপ্তরের হয়রানি, বাংলাদেশ ব্যাংকের অডিট ডিপার্টমেন্টের হয়রানি, এই সমস্ত কিছু মোকাবেলা করে আমরা 1-1.5 বছর পর রপ্তানির 1-1.5 বছর পরে গিয়া টাকাটা পাই। প্রণোদনা না দিয়ে আপনি যদি ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টটা দেন, আপনি যদি কস্ট অফ ডুইং অন্যান্য যে লজিস্টিক্স কস্ট কিংবা অন্যান্য যে রিলেটেড কস্টগুলো আছে এই কস্টগুলো যদি কমিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু একই কাজ হবে। কিন্তু ইস্যুটা ওইটাই যে আমরা কি এগুলোকে ম্যাচ করতে পারবো কি পারবো না। বিকল্প প্রণোদনার কথাও ভাবা হচ্ছে। বিদ্যুৎ, পানি ও গ্যাস বিলে রেয়াত, বিক্রয় কেন্দ্র স্থাপনের সহায়তা, পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবস্থা কিংবা বর্জ্য শোধনাগারের জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণ, খুচরা যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়, রপ্তানি উন্নয়ন তহবিল গঠন ছাড়াও আরও একাধিক উদ্যোগ নিয়ে আলোচনা চলছে। কিন্তু এসব কি পর্যাপ্ত? এরাই তো একসময় এসএমই থেকে এখন বিগ হয়েছে, এবং সেই বিগরা তাদের বিগের মেনটেন করুক। এরা লিস্টেড কোম্পানি হোক, লিস্টেড কোম্পানি হয়ে তারা পাবলিকলি লিস্টেড কোম্পানি, তাদেরকে একটা লিমিট বেঁধে দেওয়া উচিত যে এত হাজার কোটি টাকার উপরে যারা অ্যাসেট আছে সে পাবলিক লিস্টিংয়ে যেতে হবে। রপ্তানি খাতের চলমান প্রণোদনা 2026 সাল পর্যন্ত বহাল রাখার সুযোগ আছে সরকারের সামনে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাণিজ্য কাঠামো ডিজিটালাইজেশনে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। ধারাবাহিকতা ধরে রাখা যাচ্ছে না এখন। তবে কেন্দ্রীয় ব্যাংক এবং NBR এর কর্মকর্তাদের দক্ষতা বাড়লে এই কাজ কঠিন হবে না, এমন মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসেকা আয়েশা খান। সকালে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স ICC আয়োজিত কর্মশালায় যোগ দিয়েছেন তিনি। এ সময় তিনি জানিয়েছেন, অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে বাজেটে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। বাণিজ্য বিশ্বায়নের যুগে বাংলাদেশের পিছিয়ে থাকতে চায় না, তাই বিভিন্ন ডাটা সংরক্ষণ এবং কর ব্যবস্থাপনার গতি বাড়াতে হবে। প্রযুক্তির ব্যবহারে তা খুব সহজেই করা সম্ভব। এই সময় এশীয় উন্নয়ন ব্যাংক ADB-র আবাসিক প্রতিনিধি জানিয়েছেন, আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে প্রয়োজনে আরও বিনিয়োগ করবে এই সংস্থাটি। Some of the key documents which could be digitalized. I'm sure as a leader of
Huge rooms for mistakes. অর্থনীতির সবচেয়ে বড় ফ্যাক্টর বাণিজ্য, কিন্তু সেকেলে নিয়মে আমদানি রপ্তানির নথি আর কাগজের ব্যবহার চললে কাজের গতি কখনোই বাড়বে না। এখানে ভুলের আশঙ্কাও বেশি থাকে। বাণিজ্য বিশ্বায়নের এই যুগে বাংলাদেশ পিছিয়ে থাকতে চায় না, সেজন্য ডিজিটাল ট্রেডে কর্মীদের দক্ষতা বাড়ানো খুবই জরুরি। Digital records would be instantly and seamlessly transmitted. লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজি কেজিতে বেড়েছে এখন 20 টাকার মতো। জেলা শহরগুলোতে বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি করলা 80 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। একই দর বেগুনেরও। আলু 50, পেঁপে 50 টাকা কেজি, লাউ প্রতি পিস 50 টাকা, কচু 50 থেকে 80 টাকা, পেঁয়াজ 80 থেকে 110 টাকা, কাঁচামরিচ 250 টাকা কেজি দরে এখন বিক্রি হচ্ছে। ডিমের ডজন 165 থেকে 170 টাকায় চড়েছে। বিভিন্ন বাজার ভেদে দামের তারতম্য দেখা গেছে। লাগামহীন এই ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ এখন ক্রেতারা। এই অবস্থার জন্য বন্যা এবং বৃষ্টিকেই দায়ী করছেন বিক্রেতারা। সরবরাহ কম থাকা এবং ফলন নষ্ট হয় বাজার চড়া বলে দাবি করছেন তারা। সাড়ে 11টায় 12:30টায় মনে হয় আছে। দাম বেড়েছে এই সময় হলো মাল আমদানি কম, বৃষ্টি হচ্ছে, গাছে ফুল ফলে যাচ্ছে, চারিদিকে ডুবে গিয়েছে। ডুবে যাওয়ার জন্যই মালগুনা বাইরের থেকে কেতুরে এসে কিনে নিয়ে চলে যাচ্ছে গ্রাম থেকে। যা ইচ্ছা তাই বসে সেটাই কিন্তু আমাদের মেনে নিতে হচ্ছে। এখানে কিছু করার নাই, এখানে যে বন্যা বা অন্য কিছু নাই। দেখা যাচ্ছে 5 টাকা বাড়ছে, বাজারে এসে দেখা যাচ্ছে 30 টাকা বাড়ি দিচ্ছে। তাহলে আলুর দাম, পেঁয়াজের দাম, ডিমের দাম এগুলো বৃদ্ধি হতে পারে না ভাই। ঘাটতি মেটাতে পেঁয়াজ এবং আলু আমদানির উদ্যোগ নেবে সরকার। টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। তবে টিসিবি পণ্য তালিকায় চিনি এবং পেঁয়াজ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী জুন মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.72%। খাবারের দাম নিয়ে স্বস্তি নেই। চড়া মূল্যের বাজারে নাভিশ্বাস অবস্থা দরিদ্র ও সীমিত আয়ের মানুষদের। এমন পরিস্থিতিতে টিসিবির স্বল্প দামের পণ্য কিছুটা স্বস্তি দিচ্ছে তাদের। সকালে রাজধানীর করাইল টিএনটি কলোনি আনসার ক্যাম্প মাঠে জুলাই মাসের পণ্য বিতরণ কার্যক্রম শুরু করেছে টিসিবি। স্মার্ট কার্ডের মাধ্যমে তুলে দেওয়া হয় টিসিবির পণ্য। তেলের আশায় একটু সস্তা পায়, সস্তা মূল্য পায়, এই জন্য নেয়। কিছুটা তো সাশ্রয় হয়, অনেকই উপকার হয়, কারণ তেল তো নাগালের বাইরে আমাদের হাতে, কিন্তু তাও পাইতেছি 100 টাকা দামে, ডাল পাইতেছি 60 টাকা দামে, চাল পাইতেছি আপনার 30 টাকা দামে। আমরা কাজ করি অল্প টাকা, আমরা মনে করেন যে সংসার চালাইতে পারি না, কিন্তু অনেকটা উপকার পাইতেছে এটা। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ নিয়ে আছে হতাশা। ভোটার আইডি কার্ড জমা দেওয়ার পরও স্মার্ট কার্ড না পাওয়ারও অভিযোগ আছে। টাকা নেওয়া কম দাম হলেই নেই, লাইন ধরে থাকা তো বেকার, লাইন ধরে থাকা 30 ঘন্টা লাগে। হ্যাঁ, কাম করলে কিনা খাওয়া ভালো। ভোটার আইডি কার্ড জমা দিছি কিন্তু কার্ড দেয়নি, বলছে কি কার্ড বলে আমাদেরটা বলে নাই নাই। এখন কি হয়েছে, হয়তো অন্য কেউ নিয়ে খাচ্ছে এই মালটা। আমাদের হয় না, আমাদের চাল 5 কেজি চাউলের একটা 4 জনের সদস্যের ফ্যামিলিতে 5 কেজি চাউলের কদিন যায়। আমাদের চালের পরিমাণটা বা তেল আর একটু বাড়ায় দিলে আমাদের জন্য ভালো হয়। এ দফায় সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল ও 5 কেজি চাল কিনতে পারছেন উপকারভোগীরা। প্রতি লিটার ভোজ্য তেলের দাম পড়ছে 100 টাকা, প্রতি কেজি মসুর ডাল 60 টাকা ও চাল 30 টাকায়। তবে এ দফায় বাদ রাখা হয়েছে পেঁয়াজ ও চিনি। অনুষ্ঠানে বাণিজ্য সচিব জানান, ঘাটতি মেটাতে পেঁয়াজ ও আলু আমদানির উদ্যোগ নেবে সরকার। পেঁয়াজ আলুর দাম বৃদ্ধির বিষয়টি আমাদের নজরে আছে, সেটা তো আমরা আড়তদার এবং ব্যবসায়ীদের সাথে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ এবং আমাদের মনিটরিং কার্যক্রম জোরদার করছি, এবং এখানে কৃষি মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে যদি আমাদের কোনো এখানে ঘাটতি আমরা মূল্যায়ন করি, সেই অনুপাতে আমরা কিছু পণ্য বাইরে থেকে আনারও চিন্তা করছি। দেশজুড়ে নির্ময়ের 1 কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে চালসহ খাদ্যপণ্য সরবরাহ করছে টিসিবি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।
দর্শক, বন্যায় তলিয়ে গেছে ফসলের ক্ষেত, ডুবে গেছে মাছের ঘের। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে আমরা এখন লালমনিরহাটে সরাসরি চলে যাব। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আনিসুর রহমান। আনিস, এখানকার আসলে এই এলাকাতে ফসলের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এবং কৃষকদের ঘুরে দাঁড়াতে তারা সরকারের পক্ষ থেকে কী ধরনের সাহায্য সহযোগিতা চাচ্ছেন? স্মৃতি, এই মাসে কিন্তু এক মাসে লালমনিরহাটে চারবার কিন্তু বন্যা দেখা দিয়েছে। আর এই বন্যার পানিটি কিন্তু বেশি এসেছে। গত 3 দিন আগে ভারতের উজানের পানি এবং অতিবৃষ্টির কারণে কিন্তু পানি এসেছে। আমি এখন রয়েছি লালমনিরহাটের বহিষ্কৃত ইউনিয়নের 12 গ্রামে। আসলে এই গ্রামে যেটি আপনাকে একটু যদি আমি দেখাতে পারি, এখানকার ফসলি জমিগুলো কিন্তু ডুবে আছে। এখানে বাদাম, ভুট্টা, পাট, ধানের বীজতলা সব বিভিন্ন সবজি ক্ষেত আছে। এগুলো কিন্তু 4 দিন ধরে এগুলো পানির মধ্যে ডুবে আছে। আর এইসব ডুবে থাকার কারণে কিন্তু কৃষকরা যেটা বলছেন যে আসলে এগুলো আর মানে ঠিক হবে না, এগুলো আসলে নষ্ট হয়ে যাবে। এছাড়াও পুকুরের মাছ অনেকের বেশি বেশি, তারাও কিন্তু খুব দুশ্চিন্তায় পড়েছেন যে আসলে যারা এই মাছের উপর রুটি রুজি যাদের, তারা কিন্তু অনেক দুশ্চিন্তায় আছেন। আর এই সব এলাকার মানুষজন কিন্তু আসলে যেহেতু এক মাসে 4বার বন্যা হয়েছে, তারা কষ্টে রয়েছে। আর আমি এখন একটু কথা বলবো এখানকার একজন কৃষক। আপনি শফিকুল ইসলাম, আপনি একটু জানাবেন যে আপনাদের এই বন্যায় কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি তো বহুত কিছু হয়েছে, মানে বেসন ক্ষতি, ভুট্টা ক্ষতি, বাদাম ক্ষতি, আর তো অনেকেই ক্ষতি হয়েছে। মাছ পুকুরে মাছ টাছ বাইরে আসলে হয়েছে অনেকের। হ্যাঁ, আর বেশ কিছুদিন থেকেই তো বন্যায় পানিতে ডুবিয়েছি আমরা। শুনলেন স্মৃতি, আসলে ইনি বললেন যে অনেক ক্ষতি হয়েছে। আমি জেলা কৃষি অফিসের সঙ্গে কথা বলতে, তারা যেটি জানিয়েছেন যে আসলে প্রায় 550 হেক্টর জমির আবাদি ফসল ক্ষতি হয়েছে। এছাড়া পুকুরের মাছ 395টি পুকুরের প্রায় 1.5 কোটি টাকার মাছ ভেসে গেছে বলে তারা আমাকে জানিয়েছেন। তবে তারা এটিও জানিয়েছেন যে এই বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকাগুলো প্রেরণ করেছেন। যদি সেখান থেকে কোনো সহযোগিতা পায় তখন হয়তো তারা আনিস, অনেক ধন্যবাদ আপনাকে। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচের আমদানি বাড়লেও দাম কিন্তু কমছে না। পাইকারি বাজারে প্রতি কেজি আমদানিজাত বিক্রি হচ্ছে এখন 155 থেকে 160 টাকায়। খোলা বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 180 টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন, খরার পর চলমান বন্যায় মরিচের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক যে কারণে খোলা বাজারে যোগান সংকট দেখা দিয়েছে। কিছুদিন আগে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন 3 থেকে 4 ট্রাক কাঁচামরিচ আমদানি হলেও এখন আমদানি হচ্ছে 8 থেকে 10 ট্রাক। ব্যবসায়ীরা বলছেন, স্থানীয় বাজারে কাঁচামরিচের সরবরাহের সংকট দেখা দেওয়ায় আমদানি বেড়েছে। দেশের মরিচ আছে, কিন্তু এই যে বৃষ্টির কারণে আবহাওয়া খারাপ, এই জন্য দেশে হয়তো ওই জমিতে নামতে পারতেছে না, যার জন্য মরিচগুলো উঠতেছে না। এই জন্য হয়তো একটু চাহিদা বাড়িছে। মরিচটা আমদানি একটু কম, যার জন্যই দামটা একটু বেশি। পাইকারি বাজারে প্রতি কেজি 155 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে, আর স্থানীয় বাজারে দর উঠেছে 180 টাকায়। কাঁচামরিচের বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারাও। কর্তা হয়ে যায় ভারতে অনেক বেশি। ভারতে মনে করেন 60, 65, 70 টাকা পড়া জায়গা কর্তা। বন্দরের হিসাব মতে গড়ে প্রতিদিন 125 টন কাঁচামরিচ আমদানি হচ্ছে। দেশে মরিচের দাম বৃদ্ধি পাওয়ার কারণে ভারত থেকে মরিচ আমদানি হচ্ছে। বাংলাদেশে যে মরিচটি আসতেছে সেটি হচ্ছে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসতেছে। এটি বাংলাদেশে যখন প্রবেশ করবে তখন বাংলাদেশের যে ঊর্ধ্বগতি রয়েছে সেই ঊর্ধ্বগতিটা কিছুটা কমে আসবে। প্রতি টন কাঁচামরিচ 500 মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে, আর সরকারকে রাজস্ব দিতে হচ্ছে কেজি প্রতি 35 টাকা। শাহজিন অন্তরা, যমুনা নিউজ। এদিকে ভারত থেকে কাঁচামরিচের আমদানি বাড়লেও রাজধানীর বাজারে তেমন কোনো প্রভাব পড়েনি। বেশ কিছুদিন ধরেই চড়া দামে বিক্রি হচ্ছে মরিচ। দোকানিরা বলছেন, বন্যা এবং অতিবৃষ্টির কারণে ফলনে কিছুটা বিপর্যয় দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, রাজধানীর বেশিরভাগ খুচরা দোকানি চড়া দাম ধরে রাখার চেষ্টা করছেন। মানভেদে খুচরা দোকানে বিক্রি হচ্ছে এখন 240 থেকে 280 টাকা দরে, আর পাইকারি বাজারে দাম উঠেছে 180 থেকে 220 টাকা। ক্রেতাদের অভিযোগ, খুচরা পর্যায়ে নেই কোনো তদারকি কার্যক্রম। ঠিক এজন্যই পাইকারিতে দাম কমার পুরোপুরি সুফল মিলছে না। পাইকাররা বলছেন, বিভিন্ন স্থলবন্দর থেকে ভারতীয় কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি পেয়েছে।
ঢাকা শেয়ার বাজারের কথা যদি বলি তাহলে দেখবো যে আজকে ঢাকা শেয়ার বাজার প্রধান সূচক যেটি ডিএসসি ব্রড ইন্ডেক্স সেটি কিন্তু দিন শেষে 5 পয়েন্টেরও বেশি বেড়ে 5,564 পয়েন্ট অবস্থান করছে। অন্য আরেকটি সূচকও বেড়েছে, ডিএসসি এর সূচক, সেটিও কিছুটা বেড়ে 1,215 পয়েন্টে আছে। তবে ডিএসসি 30 সূচক সেটি অবশ্য কিছুটা কমেছে প্রায় 4 পয়েন্টের মতো, এবং সেটি 1,959 পয়েন্ট অবস্থান করছে। এবং আজকে ঢাকা শেয়ার বাজার টোটাল ট্রেড করেছে 888,57 লাখ টাকার মতো শেয়ার, এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে দিনের শেষেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে গেছে। 197টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, 164টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, এবং অপরিবর্তিত রয়েছে 33টি কোম্পানির শেয়ারের দাম। টপ 20তে আজকে আমরা দেখতে পাচ্ছি সিপার, এই কোম্পানিটি সকাল থেকে কিন্তু প্রথম অবস্থানটি ধরে রেখেছে আজকে, এবং আজকে দিন শেষে টোটাল ট্রেড করেছে এই কোম্পানিটি 37,67 লাখ টাকার মতো শেয়ার, এবং ট্রেড হচ্ছে সকাল থেকে 92 থেকে 95 টাকার মধ্যে। লাস্ট প্রাইস ছিল 92 টাকা 30 পয়সা। এরপরে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, এটিও দ্বিতীয় অবস্থানে আছে সকাল থেকেই, এবং এটি 25,63 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে দিন শেষে, এবং ট্রেড হচ্ছে সকাল থেকে 20 থেকে 21 টাকার মধ্যে। লাস্ট প্রাইস ছিল 21 টাকা। এরপরে অরিয়ন ফার্মা, সেটি তৃতীয় অবস্থানে নেমে এসেছে, এবং সেটি 23,59 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে, 72 থেকে 74 টাকার মতো ট্রেড হচ্ছে। লাস্ট প্রাইস 73 টাকা 20 পয়সা ছিল। এরপরে এশিয়াটিক ল্যাব চতুর্থ অবস্থানে, এবং পঞ্চম অবস্থানে বীজ হ্যাচারি আছে। চট্টগ্রাম শেয়ার বাজার, সেখানেও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি দিনের শেষে এসে, এবং সার্বিক সূচক এটি সিএসপিআই সেটি দিন শেষে 81 পয়েন্টের মতো বেড়ে 15,794 পয়েন্টে অবস্থান করছে, এবং আজকে সিএসসি টোটাল ট্রেড করে ফেলেছে 19,47 লাখ টাকার মতো শেয়ার, এবং ট্রেড হয়েছে টোটাল 278টি প্রতিষ্ঠানে। এর মধ্যে 144টির দাম বেড়েছে, 110টির কমেছে, এবং অপরিবর্তিত রয়েছে 24টি কোম্পানির শেয়ারের দাম। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজারের সর্বশেষ আপডেট। অন্য প্রসঙ্গে আমরা চলে যাচ্ছি। মালয়েশিয়ার প্রবাসীদের মোবাইল কনসুলার সেবা প্রদান করেছে দেশটির বাংলাদেশ হাই কমিশন। জহুর বাহারু শহরে করা হয়েছে দুদিন ব্যাপী এই আয়োজনটি। শনি এবং রোববার স্থানীয় সময় সকাল 9:30 থেকে বিকেল 5টা পর্যন্ত অগ্রণী রেমিটেন্স হাউসে চলে এই সেবা কার্যক্রম। হাই কমিশনের কনসুলার সেবা গ্রহণ করেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। এতে ই পাসপোর্ট, বায়ো এনরোলমেন্ট, এমআরপি পাসপোর্ট এবং জন্ম নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হয়। উপস্থিত ছিলেন পাসপোর্ট এবং ভিসা কাউন্সিলর মিয়া মোহাম্মদ কেরামউদ্দিন, প্রথম রাজনৈতিক সচিব রেহানা পারভীন। এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।